সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা। জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন উত্তর দ্বিতীয় পর্ব। ইতিপূর্বে আমি 2023 সালের 1, 2 ও 3 নম্বর প্রশ্নের 6টা প্রশ্ন সম্পর্কে আলোচনা করেছি, উত্তর রচনা করেছি। আজকে আমি এইচএসসি 2023 সালে আসা জ্ঞান অনুধাবনমূলক প্রশ্ন, বিশেষ করে বিষয় ভূগোল প্রথম পত্র, আলোচ্য যে প্রশ্ন নম্বর হচ্ছে 4, 5 ও 6 নম্বর। 4, 5 ও 6 নম্বর আলোচক হিসাবে আমি আছি মোহাম্মদ আকবর আলী। এখানে আমার একটা ছবি দেওয়া আছে, এটা আমার ইউটিউব চ্যানেল। এই চ্যানেলটা সাবস্ক্রাইব করা আহ্বান জানিয়ে আমি আমার ক্লাসটা শুরু করতে যাচ্ছি। এখানে 2023 সালে বিশেষ করে যশোর বোর্ডে যে জ্ঞানমূলক ও অনুধাবনমূলক প্রশ্নগুলো এসেছিল সেগুলো সম্পর্কে আলোচনা করব, এবং প্রশ্নগুলো ছিল অত্যন্ত সহজ। প্রথমে চারের পথে যে প্রশ্নটা এসেছিল, প্রশ্নটা ছিল সমমণ্ডল বা হোমোস্ফিয়ার। আবারও বলি, প্রশ্নটা এসেছিল পথে, চারের পথে, সমমণ্ডল বা হেমোস্ফিয়ার কাকে বলে। এই সমমণ্ডল বা হেমোস্ফিয়ার কাকে বলে, তাহলে আমরা বুঝছি যে এই প্রশ্নটা এসেছিল বায়ুমণ্ডল ও বায়ু দূষণ এই চ্যাপ্টার থেকে। বিশেষ করে বায়ুমণ্ডলের যে স্তর বিন্যাস আছে, বায়ুমণ্ডলের স্তর বিন্যাসকে আমরা প্রথমত দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সমমণ্ডল আর একটা হচ্ছে বিষমমণ্ডল। এই যে টোপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, এই যে জায়গাগুলো আমরা দেখছি ভূপৃষ্ঠের নিকটবর্তী, এই অঞ্চলটাই মূলত সমমণ্ডল। এবং এই 90, তাহলে আমরা একটু সংজ্ঞা দিয়ে দিই। ভূপৃষ্ঠ থেকে প্রায় 90 কিলোমিটার ঊর্ধ্ব পর্যন্ত বায়ুমণ্ডলের রাসায়নিক গঠন, গঠনকারী গ্যাসের অনুপাত প্রায় একই রকম থাকে বলে বায়ুমণ্ডলের এই অংশকে সমমণ্ডল বলা হয় বা বলে। সমমণ্ডলের বিভিন্ন গ্যাসের মধ্যে নাইট্রোজেনের পরিমাণ সবচেয়ে বেশি থাকে। অক্সিজেনের পরিমাণ প্রায়, এখানে নাইট্রোজেনের তো আমরা জানি 78% থাকে, এবং অক্সিজেন থাকে 21%। তারপরে অন্যান্য গ্যাস থাকে বাকি সব মিলে। তা যাই হোক, আমরা তাহলে এখানে সমমণ্ডল বলতে কি বোঝায়, ভূপৃষ্ঠ থেকে 90 কিলোমিটার ঊর্ধ্ব পর্যন্ত বায়ুমণ্ডলের যে রাসায়নিক গঠন এবং গঠনকারী যে গ্যাসীয় অনুপাত গ্যাসগুলো আছে, তাদের অনুপাত প্রায় সবসময় সমান থাকে বলে এই মণ্ডলটাকে সমমণ্ডল বলা হয়। এই মণ্ডলে এই মণ্ডলে কি বলা হচ্ছে, এই মণ্ডলে কিন্তু যে অক্সিজেন, যেমন হচ্ছে নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, ওজোন, বিভিন্ন ধরনের গ্যাস আছে। তার মধ্যে নাইট্রোজেন পরিমাণ সবচেয়ে বেশি। সেটা কত পার্সেন্ট থাকে? 78% থাকে। তো যাই হোক, 21% থাকে অক্সিজেন। এটা আমাদের আলোচ্য বিষয় না। এতটুকু লিখলেই এক পাওয়া যায়। এবার আমরা চারের 6 নম্বর শিল্পায়ন বৈশ্বিক উষ্ণায়নের কারণ ব্যাখ্যা করো। এটা খুব একটা সহজ ধরনের প্রশ্ন, একটু একটু ব্যাখ্যা দিতে হবে। সেখানে আমরা প্রশ্নটা দেখছি যে চারের পথে শিল্পায়ন বৈশ্বিক উষ্ণায়নের কারণ ব্যাখ্যা করো। বিশ্বের যে তাপমাত্রা বেড়ে যাচ্ছে, এটা শিল্প প্রতিষ্ঠান বৃদ্ধি পাওয়ার ফলে এই তাপমাত্রাটা মূলত বেড়ে যাচ্ছে। এই জন্যে আহ, আমরা এটাকে কিভাবে, কেন বাড়ছে, এটা আলোচনা করতে হবে। বলছে বৈশ্বিক উষ্ণায়নের জন্য যেসব গ্যাস ভূমিকা রাখে সেগুলো হচ্ছে কার্বন ডাই অক্সাইড, তারপরে মিথেন, সিএফসি, যাকে আমরা সম্পূর্ণটা করলে কি আসে, ক্লোরোফ্লোরো কার্বন,
নাইট্রাস অক্সাইড প্রভৃতি। তাহলে এখানে আমরা চারটা প্রধান গ্যাসের নাম উল্লেখ করেছি: কার্বন ডাই অক্সাইড, তারপরে মিথেন, ক্লোরোফ্লোরো কার্বন, নাইট্রাস অক্সাইড প্রভৃতি। বিভিন্ন প্রকার শিল্প কারখানার কালো ধোঁয়া ও পণ্য উৎপাদন পরবর্তী বর্জ্য পানিতে মিশে এসব গ্যাস বৃদ্ধি করে। বিশেষ করে কলকারখানা ও ইটভাটার কালো ধোঁয়া ব্যাপকভাবে কার্বন ডাই অক্সাইড গ্যাস বৃদ্ধি করে, যা বিশ্ব উষ্ণায়নের অন্যতম কারণ। এছাড়া কারখানার বর্জ্য পুকুর বা নদীর পানিতে মিশে মিথেন গ্যাস উৎপন্ন করে। ফ্রিজ, এয়ার কন্ডিশন থেকে সিএফসি গ্যাস নির্গমন হয়। এভাবে বিভিন্ন প্রকার শিল্প কারখানারা ভিন্ন ভিন্ন প্রক্রিয়ায় প্রকৃতিতে বিষাক্ত গ্যাস ছেড়ে দিচ্ছে, এবং যা বিশ্ব উষ্ণায়নের কারণ হিসাবে চিহ্নিত হচ্ছে। কি করতে বললাম যে আসলে এই যে বিভিন্ন প্রকার শিল্প কারখানা থেকে যে কালো ধোঁয়া নির্গত হয়, যে গ্যাস বিভিন্ন জায়গায় মিশে কার্বন ডাই অক্সাইড, মিথেন, সিএফসি, নাইট্রাস অক্সাইড, এই ধরনের গ্যাসগুলো সাধারণত সূর্যের যে তাপটা আসে এই তাপটাকে শোষণ করে। শোষণ করার ফলে আমাদের যে যে বৈশ্বিক যে উষ্ণায়ন সেটাকে বৃদ্ধি করে দেয়। তাহলে আমরা এইভাবে আলোচনা করলেই আমরা এখানে দুই পেতে পারি। পাশের ক এবং খতে যে প্রশ্নটা এসেছে সেটা হচ্ছে, কতে কি বলা হচ্ছে যে স্থানীয় বায়ু কাকে বলে, বৃষ্টিপাত কিভাবে সংঘটিত হয়। প্রশ্নটা দেখে মনে হচ্ছে এটা হচ্ছে একেবারেই নিচের ক্লাসের দুটা প্রশ্ন। তারপরেও উত্তরটা তো তোমাদেরকে সঠিক লিখতে হবে। প্রথম হচ্ছে স্থানীয় বায়ু বা লোকাল উইন্ড কাকে বলে। দেখো, বছরের নির্দিষ্ট সময়ে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে স্থানীয় ভূমিরূপ, অন্যান্য প্রাকৃতিক কারণে তাপ ও চাপের পার্থক্যের ফলে বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ বায়ু প্রবাহিত হয়, এবং স্থানীয় নামেই সেগুলো পরিচিত হয়। এই সকল বায়ু প্রবাহকে স্থানীয় বায়ু বলা হয়। বলছে যে পৃথিবীর বিভিন্ন স্থানে যে স্থানীয় যে ভূমিরূপ রয়ে গেছে, এবং অন্যান্য কারণে স্থানীয় ভূমিরূপ এবং অন্যান্য কারণে যে তাপ ও চাপের যে পার্থক্যের সৃষ্টি হয়, তখন যে বৈশিষ্ট্যপূর্ণ বায়ু প্রবাহিত হয়, এবং সেই বায়ুর নামকরণ সাধারণত স্থানীয় ভাবেই করা হয়। এজন্য এই ধরনের বায়ুকে লোকাল উইন্ডস বা স্থানীয় বায়ু প্রবাহ বলা হয়। আমরা জানি এই যে ফন, চিনুক, ব্ল্যাক রোলার, বার্গ, তারপরে বোরা, তারপরে কারাবোরান, তারপরে নরওয়েস্টার, লিভ্যান্ড, তারপরে সিরোক্কো, এই যে বায়ুগুলো আছে, এগুলো কালবৈশাখী আমাদের, এগুলো সবই কিন্তু স্থানীয় বায়ু, এবং স্থান অনুসারে স্থান এক এক তাদের স্থান অনুসারে তারা নামকরণ করেছেন। এবার তাহলে আমরা স্থানীয় বায়ু কাকে বলে, আমরা সাধারণত বায়ু প্রবাহকে চার ভাগে ভাগ করে থাকি: একটা নিয়ত বায়ু প্রবাহ, একটা অনিয়মিত বায়ু প্রবাহ, একটা স্থানীয় বায়ু প্রবাহ, আর একটা পেয়েছি কি সাময়িক বায়ু প্রবাহ। তো যাই হোক, এবার আমরা পাঁচের খ নম্বর প্রশ্নের একটু আলোচনায় আসি। সেই প্রশ্নটাও ছিল অত্যন্ত সহজ একটা প্রশ্ন, যেটা তোমরা অনেক ছোট ক্লাস থেকে এটা পড়ে আসছো। বৃষ্টিপাত কিভাবে সংঘটিত হয় ব্যাখ্যা করো। একেবারে কি বলবো, হ্যাঁ, নিচের ক্লাসের একটা প্রশ্নে বলা যাবে। একটু পড়ি, তারপরে আমি একটু ব্যাখ্যা করি। মেঘ ও বৃষ্টির সৃষ্টি হয় জলীয় বাষ্পের ঘনীভূত হওয়ার ফলে। সূর্যের তাপে পৃথিবীর জলরাশি, যেমন সমুদ্র, নদী, হ্রদ, পুকুর ইত্যাদি থেকে জলীয় বাষ্প সৃষ্টি হয়। এই জলীয় বাষ্প বায়ুমণ্ডলে উঠে যায়। বায়ুমণ্ডলের উচ্চতায় তাপমাত্রা কম থাকায় জলীয় বাষ্প ঘনীভূত হয়ে পানির ফোঁটা বা বরফের স্ফটিক তৈরি করে।
এই ফুটা বা স্ফটিক গুলো একত্রিত হয়ে মেঘ তৈরি করে। মেঘের পানির ফুটা বা বরফের স্ফটিক যথেষ্ট বড় হয়ে গেলে তা মধ্যাকর্ষণের টানে পৃথিবীর বুকে ঝরে পড়ে। একেই বৃষ্টি বলে। এখানে একটা চিত্র দেওয়া আছে, আমরা দেখছি যে কোনো স্থানে সূর্যের তাপ পড়ছে, জলভাগের পানি বাষ্পীভূত হচ্ছে, ঘনীভূত হচ্ছে, তারপরে বাষ্পীভূত বাষ্পটা যখন উপরে উঠে যাচ্ছে, তখন উপরের যে ঠান্ডা বায়ু এই বাষ্পকে ঘনীভূত করে মেঘের সৃষ্টি করছে। এবং সেখানে জলকণার যে ফুটা বা পানির ফুটা স্ফটিক তৈরি হচ্ছে, সেগুলো ধূলিকণা বা অন্যান্য জিনিসের আশ্রয় নিয়ে যখন সেটা ভারী হয়ে যাচ্ছে, মধ্যাকর্ষণের টানে বৃষ্টি রূপে আবার সেটা পৃথিবীতে নেমে আসছে। এটাই মূলত বৃষ্টিপাত সংঘটিত হওয়ার প্রক্রিয়া। তা যাই হোক, আমরা বৃষ্টিপাত কিভাবে সংঘটিত হয় এতটুকু লিখলেই মোটামুটি তুই পাওয়া যাবে। এবার আমরা 6 নম্বরের এবং নম্বর প্রশ্নতে চলে আসবো। 6 নম্বর প্রশ্ন এক কথা কোয়া আছে যে জলবায়ু অঞ্চল কাকে বলে। জলবায়ু অঞ্চল কাকে বলে? খতে আছে বায়ু চাপের পার্থক্যই বায়ু প্রবাহের কারণ, অর্থাৎ বায়ু প্রবাহ সৃষ্টির কারণটা লিখলে এখানে হবে। তো যাই হোক, জলবায়ু, তো এখানে জলবায়ু না, জলবায়ু অঞ্চল কাকে বলে এটা বলা হয়েছে। ভূপৃষ্ঠের সমস্ত স্থান যেখানে উষ্ণতা, বৃষ্টিপাত, আর্দ্রতা, বায়ুর চাপ, বায়ুর গতিবেগ, মেঘাচ্ছন্নতা, বাষ্পীভবন প্রভৃতি ও জলবায়ুর উপাদানগুলি প্রায় একই প্রকৃতির হয়, সেই সব স্থানগুলি একত্রে জল সেই স্থানগুলিকে একত্রে জলবায়ু অঞ্চল বলা হয়। আসলে আমরা জলবায়ু বলতে কি বুঝাচ্ছি? শুধু জলবায়ু অঞ্চল এবং জলবায়ু কিন্তু এক কথা নয়। জলবায়ু হচ্ছে আহ কোন স্থানের তাপ, চাপ, আর্দ্রতা, বায়ু প্রবাহ, বাড়িপাত এর যে দীর্ঘমেয়াদী গড় অবস্থা, তাকে 25 থেকে 30 বছরের যে গড় অবস্থা তাকে জলবায়ু বলা হয়। আর একই ধরনের বৈশিষ্ট্যপূর্ণ জলবায়ু যে সমস্ত অঞ্চলগুলোতে পরিলক্ষিত হয়, সেই সমস্ত অঞ্চলগুলোকে একত্রে আমরা জলবায়ু অঞ্চল বলে থাকি। যেমন এই যে অঞ্চলটা আছে এটা নিরক্ষীয় জলবায়ু অঞ্চল। এই অঞ্চল এটা শুধু দক্ষিণ আমেরিকাতে নাও, আফ্রিকাতেও হয়, তারপরে আমাদের দক্ষিণ পূর্ব এশিয়াতেও এ পরিলক্ষিত হয়। কিন্তু এর বৈশিষ্ট্যটা, এই অঞ্চলের বৈশিষ্ট্যটা কিন্তু একই ধরনের। আবার যদি আমরা ভূমধ্যসাগরীয় তীরবর্তী অঞ্চলের জলবায়ুর কথা বলি, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল, এর বৈশিষ্ট্য একটা, শীতকালে বৃষ্টিপাত হয় এই অঞ্চলগুলোতে, সেজন্য একে ভূমধ্যসাগরীয় জলবায়ু বলা হচ্ছে। আবার এই যে তুন্দ্রা অঞ্চল, তুন্দ্রা অঞ্চলে শীতল বায়ুর একই ধরনের বৈশিষ্ট্য এই অঞ্চলটায় প্রবাহিত হয়, প্রভাবিত হয়, এই জন্য একে তুন্দ্রা জলবায়ু অঞ্চল বলা হয়। আবার আমাদের যে বাংলাদেশ সহ ভারত, পাকিস্তান এই অঞ্চলগুলোতে মৌসুমী যে ঋতু পরিবর্তন, জলবায়ু পরিবর্তন হয়, সেটাকে মৌসুমী জলবায়ু অঞ্চল বলা হয়। তাহলে জলবায়ুর উপাদানের সমবৈশিষ্ট্যের ভিত্তিতে একটা অঞ্চল জলবায়ু অঞ্চল নির্ধারিত হয়ে থাকে। এইবার লাস্ট যে প্রশ্নটা আজকের আলোচনার, সেটা হচ্ছে যে বায়ুচাপের পার্থক্য এই বায়ু প্রবাহের কারণ ব্যাখ্যা করো। একটু দেখি। ভূপৃষ্ঠের তাপ ও চাপের তারতম্যই বায়ু প্রবাহ সৃষ্টি করে। সাধারণত নিম্নচাপ অঞ্চলের বায়ু সর্বদাই উষ্ণ ও লঘু হয়ে উপরে উঠে যায়, আর উচ্চচাপ বিশিষ্ট অঞ্চলের বায়ু সর্বদাই উক্ত শূন্যস্থান পূরণার্থে সেদিকে ধাবিত হয়। ভূপৃষ্ঠে বায়ুর চাপের শূন্যস্থান পূরণে তখন আশপাশের উচ্চচাপ অঞ্চলতে নিম্নচাপ অঞ্চলের দিকে বায়ু প্রবাহিত হতে থাকে। আবার উষ্ণতার তারতম্যের জন্য বায়ু চাপের তারতম্য সৃষ্টি হয় এবং এ কারণে বায়ু প্রবাহের সৃষ্টি হয়। এই প্রশ্নটা বা এইরকম ধরনের বিষয় আমি অনেক আলোচনা করেছি। এ নিয়ে আমার বিস্তারিত বায়ু প্রবাহের যে কারণগুলো আছে সেগুলো দেখলে তোমরা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এখানে বলছে বায়ুচাপের পার্থক্য এটা। আমরা কি জানি, সাধারণত কোনো স্থানে তাপমাত্রা বেড়ে গেলে সেই স্থানের বায়ু হালকা হয়ে যায় এবং উপরে উঠে যায়। এবং সেখানে কি হয়, ধরো এখানে একটা নিম্নচাপ আছে, তাপমাত্রা হালকা, এখানকার বায়ু উপরের দিকে উঠে যাচ্ছে। এবং
দেখো এইখানে সমুদ্র একটা জায়গা, এখানে হচ্ছে তাপমাত্রা কম আছে, তাপমাত্রা কম, এটার তুলনায় এটা কম আছে, তাহলে এখানকার বায়ু কিন্তু উপরের দিকে উঠছে না। আর তাহলে এখানে কি হচ্ছে যে এই হাই প্রেসার থেকে সবসময় বায়ু উচ্চ চাপ বলয় থেকে নিম্ন চাপের দিকে প্রবাহিত হয়, অর্থাৎ শীতল অঞ্চল থেকে উষ্ণ অঞ্চলের দিকে প্রবাহিত হয়। এই যেমন সাধারণত উচ্চচাপ অঞ্চল থেকে এই যে সমুদ্র থেকে স্থলভাগের দিকের দিকে এই যে এই বায়ুটা নিয়মিত প্রবাহিত হচ্ছে, ফলে দেখা যাচ্ছে এখানে সমুদ্র বায়ু বা এখানে সমুদ্র সি ব্রিজ তৈরি হচ্ছে বা সমুদ্র বায়ু সৃষ্টি হচ্ছে বা সৃষ্টি হচ্ছে। তাহলে এটাকে আমরা কি বলতে পারি, বায়ু সাধারণত যেখানে তাপমাত্রা বেড়ে যায় সেখানে নিম্নচাপের সৃষ্টি হয়, যেখানে তাপমাত্রা কম থাকে সেখানে উচ্চচাপের সৃষ্টি হয়। আর বায়ু এর ফলেই সবসময় উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে প্রবাহিত হয়। সেজন্য আমরা নিশ্চিত আমরা বলতে পারি যে বায়ুচাপের পার্থক্যই কিন্তু বায়ু প্রবাহের কারণ। এটা উক্তিটা যথাযথ হয়েছে। যাই হোক, আজকের মতো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই প্রেজেন্টেশন। আজকে আমার আলোচনা আর দীর্ঘায়িত করব না, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।